মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, যদি আমি আপনাদের আশীর্বাদে 26-এ ফেরত আসি। কোথাও কি ভয় পাচ্ছেন মমতা? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশঙ্কার তো সঙ্গত কারণ থাকতেই পারে। এ রাজ্যে গণতন্ত্রকে যে জায়গায় নিয়ে গেছে, গণতন্ত্র বলতে সব উৎসব, গণতন্ত্রের নামে সব উৎসব, বিরোধীরা এখানে কার্যত কোথাও থাকতে পারে না। ন্যূনতম ত্রাণ দিতে গেলেও বিরোধীদের পেটানো হয়। এ রাজ্যে ভোট হয় না। পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় আমরা দেখেছি বিরোধী প্রার্থীরা তাদের এলাকায় ভোট প্রচার করতে যেতে পারে না, বড় বড় পাথর পড়ে। কার্যত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তাদের প্রেরিত কেন্দ্রীয় বাহিনী ঠুটো জগন্নাথ। ভোট পূর্ববর্তী, ভোট পরবর্তী সন্ত্রাসে গৃহহীন মানুষ অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নেয়। সে রাজ্যে যেখানে বিরোধী প্রায় শূন্য, নিকেশ করে দিয়েছে। তৃণমূলের কোনো একজন সাংসদকে 7 লক্ষ ভোটে জিততে হয়, যেটা ভারতবর্ষে কেন পৃথিবীতে রেকর্ড। সেখানে গিয়ে উনি আক্ষেপটা পাচ্ছেন, সেটা কি কৌশল? বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া, আমরা তো হেরেই যাব বলে তোমরা শান্ত থাকো, তোমরা কনফিডেন্স জিতে গেছো, এই বলে ভিতরে ভিতরে নিজেকে গুছিয়ে নেওয়া, এটা হতে পারে। 26-এর ভোটে বিজেপি বা বাম, সিপিএম, কংগ্রেস কি হাওয়া ঘোরাতে পারবে, নাকি মমতাই ক্ষমতায় থাকবে? ধরুন অভিষেক জেলে চলে গেল, ধরুন আরও বেশ কিছু তৃণমূলের বড় মাথা এবং 6-7 জন যে IPS IAS যাদের দীর্ঘ তালিকা কেন্দ্র সরকারের কাছে আছে, এরা যদি ধরুন টাইট হয়ে গেল কেন্দ্রের মানে দাবায়, তাহলে আমি বলছি ভোট চিত্রটা আলাদা হয়ে যাবে। যদি SIRটা সঠিক করতে দেয়, ভুতরে বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটার, জল মিশানো ভোটার যেগুলো তৃণমূলের সম্পদ, সেটার নাম কাটা যায়, সেটা যদি 1 কোটি 1.5 কোটির লামসাম জায়গায় থাকে, তাহলে তৃণমূল ফিরবে না। বিজেপি কিন্তু তৃণমূলের থেকে সাংগঠনিক প্রাতিষ্ঠানিক মেকানিজমে কৌশলে আলাদা। গঠনতান্ত্রিক বিষয়ে বিজেপি কিন্তু একটি রেজিমেন্টেড দল, ক্যাডার বেস দল, আর তৃণমূল একটা লিডার বেস দল। এখানে মমতা ব্যানার্জি শেষ কথা, বিজেপি তা নয়। ফলে শুভেন্দু শেষ কথা বিজেপিতে হতে পারে না। দলটা চলে ক্যাডারদের নিচ থেকে উপরের অবধি একটা সমঝোতার মাধ্যমে, একটা মতাদর্শের সুস্থ সার্কুলেশনের মাধ্যমে। সেই জায়গায় যদি একটা ছোট বড় একটা গর্ত থেকে যায়, ফাঁকা জায়গা থেকে যায়, শুভেন্দু কেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংগঠকও একটা দল, মানে ক্যাডার বেস দলকে দাঁড় করাতে পারে না। ফলে এই জায়গায় গিয়ে আমার মনে হয় শুভেন্দু একা নয়, বাকিদেরকেও একই কায়দায় আত্মত্যাগ স্বীকার করে নিয়ে দলের সাংগঠনিক লেভেলটাকে শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়তে হবে। তা না হলে কিন্তু তৃণমূলকে হারানো যাবে না। শাসক দলের এতটাই দুর্নীতি, এতটাই দুর্বলতা, এন্টায়ার কোর্সে শাসক দল ব্যর্থ। এই ব্যর্থতাগুলোকে মানুষের কাছে পৌঁছানোর দায়টা কার? প্রধান বিরোধী দলের। তারা কি সেটা পারছে? শুধু সোনো পাউডার মেখে টিভিতে সন্ধ্যাবেলা নিজেকে মানে বসে নিয়ে কেউ যদি মনে করে আমি বড় দলের নেতা হয়ে গেলাম, মানুষ কিন্তু তা ভালো চোখে দেখে না। বুদ্ধিজীবীদের মেরুদণ্ড সোজা আছে? বুদ্ধিজীবী একটা গালি করে কমবে খাওয়া কিছু ধান্দাবাজ লোকের নতুন নামকরণ বুদ্ধিজীবী। প্রসেনজিৎ, দেব, আপনার দেব তো না হয় তৃণমূলের সাংসদ, আপনার এই যে কৌশিক গাঙ্গুলি, অপর্ণা সেন, কৌশিক সেন, তারা কোথায়? যারা একটা সময় বামেদের সময় কথায় 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 প্রেস কনফারেন্স করতে রাস্তার নামতেন। জয় গোস্বামী, তিনি তো শাসক দলের তামাক খেয়ে শুনলাম সব কিছু ভুলে গেছেন। এই যে আজকে সমাজের মুখ হিসাবে পরিচিত এই বুদ্ধিজীবীরা তাদের মেরুদণ্ডটাকে বন্ধক রেখে ফেলেছে শাসক দলের কাছে, এটাই ভয়ের। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে, যদি আমি আপনাদের আশীর্বাদে 26-এ ফেরত আসি। 26-এর নির্বাচন যত এগিয়ে আসছে, কোথাও কি ভয় পাচ্ছেন মমতা? মমতা ভয় পাচ্ছেন নাকি কৌশলী উত্তর আমি জানি না, কিন্তু ভয় পাওয়ার তো একটা সঙ্গত কারণ থাকবে। এই যেমন ধরুন, আমি হাল আমলের কিছু পলিটিক্যাল প্রেক্ষাপটটা বলছি। এ রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি। 21-এ তারা প্রায় আসবে বলতেও শেষ মুহূর্তে তারা তাদের ঘরোয়া কোন্দল, নীতিহীন, দায়বদ্ধতাহীন, সংগঠনহীন এমন একটা
কেচগন্ডুসের পরিণত হলো যে ক্ষমতা আসা তো দূরস্থ, ৭৭-এ গিয়ে আটকে গেল। এখন তাদের বিধায়ক সংখ্যা কত আমি জানি না, কারণ একাধিক বিধায়ক চলে গেছে অথচ রিজাইন দেয়নি। প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশঙ্কার তো সঙ্গত কারণ থাকতেই পারে যে ধরুন রাজ্যের মুখ্যমন্ত্রী এ রাজ্যে গণতন্ত্রকে যে জায়গায় নিয়ে গেছে, গণতন্ত্র বলতে সব উৎসব, গণতন্ত্রের নামে সব উৎসব, বিরোধীরা এখানে কার্যত কোথাও থাকতে পারে না, ন্যূনতম ত্রাণ দিতে গেলেও বিরোধীদের পেটানো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইটা বলতে হচ্ছে মিডিয়ার সামনে যে ২৬-এ যদি ফিরে আসি, এটা তো বলার কথা নন ওনার। কারণ দেখুন, এ রাজ্যে ভোট হয় না, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় আমরা দেখেছি বিরোধী প্রার্থীরা তাদের এলাকায় ভোট প্রচার করতে যেতে পারে না, বড় বড় পাথর পড়ে। কার্যত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তাদের প্রেরিত কেন্দ্রীয় বাহিনী ঠুটো জগন্নাথ। ভোট পূর্ববর্তী, ভোট পরবর্তী সন্ত্রাসে গৃহহীন মানুষ অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নেয়। সে রাজ্যে যেখানে বিরোধী প্রায় শূন্য, নিকেশ করে দিয়েছে। তৃণমূলের কোনো একজন সাংসদকে ৭ লক্ষ ভোটে জিততে হয়, যেটা ভারতবর্ষে কেন পৃথিবীতে রেকর্ড। সেখানে গিয়ে উনি আক্ষেপটা পাচ্ছেন, সেটা কি কৌশল? আশঙ্কাটা কি কৌশলী উত্তর? বিরোধীদেরকে মানে আশ্বস্ত করে দিয়ে, অর্থাৎ বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া আমরা তো হেরেই যাব বলে তোমরা শান্ত থাকো, তোমরা কনফিডেন্স জিতে গেছো, এই বলে ভিতরে ভিতরে নিজেকে গুছিয়ে নেওয়া, এটা হতে পারে। কিংবা তার কাছে স্পেসিফিক কোনো ইনপুট থাকতে পারে যে ভোটের আগে এমন কিছু হতে যাচ্ছে যে হয়তো তৃণমূলের বেশ কিছু বাঘা নেতা জেলের ভিতরে থাকবে। দুটোর মধ্যে একটা কি, সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। কিন্তু আজকে রাজ্যের যে বিরোধীদের অবস্থান, বিরোধী দলগুলোর যে অবস্থান, তার প্রেক্ষাপটে যদি এই মুহূর্তে আমি আপনাকে বলছি ভোট হয়, বহু জায়গায় বিরোধীরা এজেন্ট দিতে পারবে না, বুথ এজেন্ট, আজকের প্রেক্ষাপটে। না হলে ভাবুন, পুলিশ এখানে পার্টির হোল টাইমার, ২৪ ঘন্টা হয়ে গেছে একজন মাননীয় সাংসদ, আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষ, তিনি বর্ষিয়ান সাংসদ, হাইয়েস্ট ল মেকার, মেরে ফাটিয়ে দিয়েছে। একজনের কেশাগ্র স্পর্শ করেনি পুলিশ, নো এফআইআর, সুমোটো পর্যন্ত হয়নি। এই যে আপনি মিডিয়া বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে কখন সুমোটো করে পুলিশ তুলে নিয়ে চলে যাবে আপনি জানতে পারবেন না। একাধিক ইউটিউবার, একাধিক ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত, একাধিক প্রিন্ট মিডিয়া, একাধিক ইলেকট্রনিক মিডিয়ার সাংসদদের, সঞ্চালকদের বিরুদ্ধে বহু মামলা, সুমোটো করে মামলা। অথচ কিছু ক্রিমিনাল, তৃণমূল আশ্রিত কিছু ক্রিমিনাল, শাসক দল আশ্রিত ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে উইথাউট এনি অ্যাকশন এ রাজ্য চলছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি না মুখ্যমন্ত্রী এই কথাটা, মুখ্যমন্ত্রী জেনে বুঝে এই কথাটা বলেছেন। এটা কৌশলী উত্তর, যাতে বিরোধীরা নিষ্কম্মার হয়ে বসে থাকে আর শাসক এখানে একতরফাভাবে হতে পারে। আর দ্বিতীয় যেটা আশঙ্কা হতে পারে, যে মুখ্যমন্ত্রী হয়তো ভয় পাচ্ছেন এসআইআরটা ডিউ টাইমে করতে পারবেন না বা করবেন না, ফলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। তৃতীয়, যদি এসআইআরটা ডিউ টাইমে হয়, যেটা আজকে এসআইআর টিম এসছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন টিম, তাহলে যে পরিমাণ ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার এ রাজ্যে কাটা যাবে, যেগুলো তৃণমূলের ভোটার, তৃণমূল ভোট দেয় যে যাদের নামে, এই ভোট কাটা গেলে কিন্তু 40 থেকে 43-42 লাখের যে ডিফারেন্স বিটুইন তৃণমূল অ্যান্ড প্রধান বিরোধী বিজেপি, 7-8%, সেটা তৃণমূল ধরে রাখতে পারবে না। ফলে যাই হোক না কেন, তৃণমূল নেত্রীর এই অবস্থান পরবর্তীতে বোঝা যাবে এটা কৌশলী নাকি সত্যিকারে তিনি আতঙ্কিত হয়ে এই প্রশ্নটা করেছেন। তার কাছে নির্দিষ্ট স্পেসিফিক কিছু ইনপুটস আছে তার পুলিশ বা তার গোয়েন্দার দ্বারা, সময় বলবে। তবে বিরোধীরা কিন্তু এ রাজ্যে এখন ছত্রখান, বহুধায় বিভক্ত। তারা কিন্তু শাসক দলের এই মরিয়া সন্ত্রাস, ভোট লুট করার যে মেকানিজম, প্রশাসনকে, পুলিশকে কাজে লাগিয়ে, তার বিরুদ্ধে বিকল্প কোনো ব্যবস্থা কিন্তু এখনও তারা দিতে পারেনি। কেন্দ্র সরকারও এখানে কিন্তু বলতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিশ্চুপ দর্শকের ভূমিকা ছাড়া কিছু নিচ্ছেন না। স্যার, 1996 বিজেপি মাত্র 4% ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গে, সেখান থেকে 40% ভোটের বেশি বিজেপির পকেটে দেখা গেছে। 26-এর ভোটে কি হতে পারে এবং বিজেপি বা বাম, সিপিএম, কংগ্রেস
কি হাওয়া ঘোরাতে পারবে নাকি মমতাই ক্ষমতায় থাকবে? দেখুন, রাজনীতির অঙ্কগুলো তো বড্ড আনসার্টেন, ঠিক অনেকটা ক্রিকেট খেলার মতন, শেষ মুহূর্তে বাজিমাত। ধরুন আমি বলছি, ধরুন এখনও তো 6-7 মাসের উপরে ভোটের টাইম বাকি। ধরুন অভিষেক জেলে চলে গেল, ধরুন আরও বেশ কিছু তৃণমূলের বড় মাথা এবং 6-7 জন যে IPS IAS যাদের দীর্ঘ তালিকা কেন্দ্র সরকারের কাছে আছে, এরা যদি ধরুন টাইট হয়ে গেল কেন্দ্রের মানে দাবায়, তাহলে আমি বলছি ভোট চিত্রটা আলাদা হয়ে যাবে। যদি SIRটা সঠিক করতে দেয়, ভুয়ো ভূতরে বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটার এ জল মেশানো ভোটার যেগুলো তৃণমূলের সম্পদ, সেটার নাম কাটা যায়, সেটা যদি 1 কোটি 1.5 কোটির লামসাম জায়গায় থাকে, তাহলে তৃণমূল ফিরবে না। আর যদি এইগুলো না হয়, কেন্দ্রের আসীন বিজেপি, এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি যদি এই রকমই শীত ঘুমে থাকে, ফলে যদি থাকে এতটাই অদূরদর্শিতার পরিচয় দিয়ে চলতে থাকে, সংগঠন স্তরে বুথ স্তরে তারা সংগঠনে মনোবল বাড়ানোর জন্য কর্মীদের পাশে না দাঁড়ায়, তৃণমূলের সন্ত্রাসে আক্রান্ত কর্মীদের পাশে না দাঁড়ায়, তাহলে আমি আপনাকে বলছি 21-এর চাইতেও ভয়ানক রক্তক্ষরণ করে শাসক দল 26-এর নির্বাচনে অনেক বেশি সংখ্যক ভোট নিয়ে রাজ্যে আসীন হবেন ক্ষমতায়। স্যার, তৃণমূল অন্যদিকে দাবি করছে শুভেন্দু অধিকারীর জন্যই বঙ্গ বিজেপির ভোটের খারাপ ফলাফল হবে। সত্যি কি তাই হবে, নাকি শুভেন্দুর উপস্থিতি বঙ্গ বিজেপির 2021-এর চেয়েও আরও বেশি শক্তিশালী করে তুলবে? দেখুন, শুভেন্দু জননেতা, শুভেন্দু একটা সময়, মমতা ব্যানার্জি তখন তৃণমূলে এসেছে, সেই সময় নন্দীগ্রাম সিঙ্গুর, বিশেষ করে নন্দীগ্রামে তার অপ্রতিরোধ্য গণ আন্দোলন তৃণমূলকে আজকে ক্ষমতায় আসীন করতে অনেকটা সাহায্য করেছে। একটা সময় ছিল, আমরা তখন ছাত্র, নন্দীগ্রামে ব্যাপক গণহত্যা হচ্ছে। এলাকা যেহেতু সংখ্যালঘু ভোটার বেশি, নন্দীগ্রামে একটা বড় অংশ সংখ্যালঘু পরিবারে ছেলে হলে তারা নাম রাখতেন শুভেন্দু শেখ, শুভেন্দু আলম, শুভেন্দু মোহাম্মদ। এই যে ভালোবাসাটা, তার জননেতা হওয়ার একটা পরিচয়। শুভেন্দুর জনসভা মমতা ব্যানার্জির জনসভার থেকে লোক সংখ্যায় পরিসরে বেশি হতো। শুভেন্দু রাজনীতিটা বোঝে, ডাউন টু আর্থ পলিটিক্সটা করে। তার দলের মুখ্য চালিকা শক্তি হওয়াতে তৃণমূল থেকে বেরিয়ে এসে আমার মনে হয় বিজেপি পালে হাওয়া লেগেছে। এবার একটা দল তো ক্যারিসমেটিকভাবে একটা লোকের দ্বারা সবসময় নিয়ন্ত্রিত হয় না। মমতাই কি তার দলে সব কিছু পারে? এখানে থাকে অনেকগুলো পার্ট। যেমন ধরুন, শুভেন্দুবাবু রাজ্য বিজেপির অন্যতম মুখ, আবার রাজ্য বিজেপিতে তো সুকান্ত মজুমদারও আছে, এতদিন তো দিলীপবাবুও ছিল। লোকে বলতো তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একে অপরের যুযুদান গোষ্ঠী। অর্থাৎ উঁচুতলার বিজেপির মধ্যে ব্যাপক গোষ্ঠী কন্দল। এই গোষ্ঠীর টানাপোড়েনটাও তো শুভেন্দুর যে তৈরি করা যে লড়াইয়ের প্রেক্ষাপটটাকে তো অনেকটা নষ্ট করেছে। এটা তো ঠিক, শুভেন্দু কলকাতায় মিছিল করলে সুকান্তবাবু নেই, দিলীপবাবু নেই। এই যে গোষ্ঠী কন্দল তো একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় কেন্দ্রের বিজেপির নেতাদের এ রাজ্য সরকারের প্রতি যে একটা দুর্বল মানসিকতা, আমি বলছি মানে ইনঅ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন কেন্দ্রীয় বিজেপির বা বকলমে RSSের তৃণমূলের প্রতি অনিবার্য রাজনৈতিক যে বোঝাপড়া, সেটাও তো এই রাজ্যে বিজেপিকে ক্ষয় করছে, তাই নাকি রাজ্যে? আর তৃতীয় যেটা কারণ, যেটা শুভেন্দু অনেক সময় পেরে উঠছে না, যে একটা দল থেকে 2021-এ তো সে সদ্য 2020 শেষের দিকটা সে একটা দলে এসছে, নতুন দলে। সেই দলের ছোট ছোট বিষয়গুলো, দলের সাংগঠনিক স্তর, সে তো তার সব কিছু এই 4 বছরে দেখা সম্ভব নয়। এই এন্টায়ার একটা দলের যে ছোট গ্রাসরুট লেভেল থেকে টপ অবধি সংগঠন গোছানো, সেই জায়গাটায় কিন্তু বিজেপি বড্ড দুর্বল। এবং আমি আপনাকে বলছি, রাজ্য বিজেপি শুভেন্দু অধিকারী বাদ দিলে এই মুহূর্তে রাজ্য বিজেপির কোনো স্বাধীন কোনো অস্তিত্ব নেই বলে আমার মনে হয়। এবং এই সময় রাজ্যের বিজেপি যদি শুভেন্দু অধিকারী বাদ দিয়ে বাকি অংশটা ধরেন, তাহলে আমি মনে করি তারা ছেঁড়া ছাতায় নিজের গা ঢাকতে চাইছে। তারা কার্যত দলের যে
একটা সাংগঠনিক ভিত্তি মানে ঐক্যবদ্ধ মুখ হিসেবে গড়ে তুলবে, সেটা কিন্তু তারা করছে না। ফলে একক ব্যক্তির দ্বারা কিন্তু একটা সাংগঠনিক দল, মনে রাখতে হবে বিজেপি কিন্তু তৃণমূলের থেকে সাংগঠনিক প্রাতিষ্ঠানিক মেকানিজমে কৌশলে আলাদা। গঠনতান্ত্রিক বিষয়ে বিজেপি কিন্তু একটি রেজিমেন্টেড দল, ক্যাডার বেস দল, আর তৃণমূল একটা লিডার বেস দল। এখানে মমতা ব্যানার্জি শেষ কথা, বিজেপি তা নয়। ফলে শুভেন্দু শেষ কথা বিজেপিতে হতে পারে না। দলটা চলে ক্যাডারদের নিচ থেকে উপরের অবধি একটা সমঝোতার মাধ্যমে, একটা মতাদর্শের সুস্থ সার্কুলেশনের মাধ্যমে। সেই জায়গায় যদি একটা ছোট বড় একটা গর্ত থেকে যায়, ফাঁকা জায়গা থেকে যায়, শুভেন্দু কেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সংগঠকও একটা দল মানে ক্যাডার বেস দলকে দাঁড় করাতে পারে না। ফলে এই জায়গায় গিয়ে আমার মনে হয় শুভেন্দু একা নয়, বাকিদেরকেও একই কায়দায় আত্মত্যাগ স্বীকার করে নিয়ে দলের সাংগঠনিক লেভেলটাকে শক্তিশালী করতে ঝাঁপিয়ে পড়তে হবে। তা না হলে কিন্তু তৃণমূলকে হারানো যাবে না। তো স্যার, এখান থেকেই তৃণমূলকে হারানোর দিক দিয়ে আরেকটা জিনিস যেটা উঠে আসছে, হাজার হাজার ছেলেমেয়ে চাকরিহারা, ডিএ নিয়ে আন্দোলনের রাস্তায় মেতেছেন ডিএ আন্দোলনকারীরা, এবং অনিশ্চয়তা প্রাথমিক নিয়োগেও। এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে বিরোধীরা এই রাজ্যে বিশেষ সুবিধা করতে পারছে কি? না, দেখুন, এর সিটকি ভাগও যদি মমতা ব্যানার্জিকে সুযোগ দেওয়া হতো, একটা কথা প্রচলিত আছে, হাইকোর্টের চত্বরে গেলে শুনতে পাবেন কান পাতলে, যে মমতা ব্যানার্জির সময় যদি একটা ফিরদৌস শামীম, একটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, একটি কৌস্তব বাগচি, একটি কৌস্তব চ্যাটার্জি, একটি তরুণজ্যোতি তিওয়ারি, একটি সুদীপ্ত সেনগুপ্ত, একটি বিক্রম চ্যাটার্জি থাকতেন, তাহলে মমতা ব্যানার্জি আরও 20 বছর আগে ক্ষমতায় চলে আসতো। তাহলে প্রশ্নটা হচ্ছে, আপনাকে শাসক দলের এতটাই দুর্নীতি, এতটাই দুর্বলতা, এন্টায়ার কোর্সে শাসক দল ব্যর্থ, এই ব্যর্থতাগুলোকে মানুষের কাছে পৌঁছানোর দায়টা কার? প্রধান বিরোধী দলের। তারা কি সেটা পারছে? উদ্দাম গণ আন্দোলন গড়ে তোলা মণ্ডল স্তরে 2019-এ বিজেপি যখন এখানে বিপুল সংখ্যক এমপি বের করলেন, তারপরে তারা কতগুলো টার্গেট ফিক্স করেছিল, সমস্ত স্তরে মণ্ডল গড়ে তুলবে, বুথ স্তরের কর্মী করবে, নিয়োগ করবে, সংগঠনকে ওপর থেকে নিচ অবধি ঢেলে সাজানো হবে। আমরা কি দেখলাম? আজ 6 বছর পরেও তার সিকিভাগ সাংগঠনিক যে গঠনতন্ত্র তারা করতে পারেনি। বরং দিল্লির থেকে হেডমাস্টার মশাই আসলে কিংবা শুভেন্দুবাবু গেলে কর্মীদের মধ্যে বা নেতৃস্থানীয় কিছু লোক তারা জেগে ওঠেন, তারপরে আবার শীত ঘুমে চলে যায়। এইভাবে তো একটা পরিবর্তন হতে পারে না। আপনাকে মানুষের কাছে পৌঁছতে হবে। মানুষের কাছে শাসক দলের দুর্নীতি, অগণতান্ত্রিক আচরণ, বিভিন্ন ধরনের স্বৈরাচারিতা, বিভিন্ন ধরনের অপশাসনকে মানুষের কাছে তুলে ধরতে হবে। না ধরতে পারলে শাসকের মূল্যায়ন মানুষের কাছে যদি প্রকৃতভাবে তুলে না আনা যায়, শুধু সোনো পাউডার মেখে টিভিতে সন্ধ্যাবেলা নিজেকে মানে বসে নিয়ে কেউ যদি মনে করে আমি বড় দলের নেতা হয়ে গেলাম, মানুষ কিন্তু তা ভালো চোখে দেখে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি বা প্রধান বিরোধী দল কিংবা বাম কংগ্রেসেরও, আমি সেই প্রেক্ষাপটটাও বলছি, তারা তো খুব ক্ষয়িষ্ণু শক্তি, শূন্যই প্রায়, মানে লোকসভায় তো তারা শূন্যই প্রায়। কেন বললাম? কংগ্রেস তো একটা পেয়েও ছিল উপনির্বাচনে, সেটাও তো থাকতে দিল না। মানে কি বিশ্বাস, বাইরন বিশ্বাসকে সাগরদিঘিতে জিতেছিল, জোর করে অনৈতিকভাবে তাকে দলে নিয়ে ফেলেছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় বিরোধীদের কিন্তু একটা প্লেস তৈরি করতে হবে। মমতা ব্যানার্জি 11 সালে নির্বাচনের আগে এ রাজ্যের সমস্ত বিরোধীকে একমুখী করতে পেরেছিল, যে সব রং বাদ দিন, একটাই তার লক্ষ্য, সিপিএমকে হারানো। আমাকে ভালো না বাসুন, সিপিএমকে হারান। মমতা ব্যানার্জি এই একমুখীকরণ করতে পেরেছিল, সিপিএমের বিরুদ্ধে 1-to-1 ভোটটাকে আনতে পেরেছিল, মানুষকে একটা ছাতার তলায় আনতে পেরেছিল। বিরোধীরা পারবে কিনা মমতার বিরুদ্ধে এই 1-to-1 মানুষের জোট করতে আমি জানি না। হাতে তো খুবই সংক্ষিপ্ত সময়, তবে এভরিথিং ইজ পসিবল ইন পলিটিক্স।
স্যার 2011 ভোটে বুদ্ধিজীবীদের একটা বড় ভূমিকা দেখেছি আমরা এই রাজ্যে। সেই প্রসঙ্গে বলি, বর্তমান প্রেক্ষাপটে বুদ্ধিজীবী সম্পর্কে আপনার কি মতামত এবং বুদ্ধিজীবীদের মেরুদণ্ড সোজা আছে? দেখুন, বুদ্ধিজীবী একটা গালি, বুদ্ধিজীবী একটা গালি করে কমবে খাওয়া কিছু ধান্দাবাজ লোকের নতুন নামকরণ বুদ্ধিজীবী। একটা সময় তো বুদ্ধিজীবী মানে সমাজের সবচাইতে মেধা সম্পন্ন, সমাজকে দিশা দেওয়া কিছু মানুষের সমষ্টি বোঝানো হতো, ছিল তো। সুকুমার সেন, সুনীতি চট্টোপাধ্যায়, তারপরে আমাদের শ্রদ্ধেয় নিহাররঞ্জন রায়, একাধিক নাম, কত নাম নেব, একাধিক নাম এ রাজ্যে ছিল। আজকে তৃণমূল নেত্রী 11 সালে এই বুদ্ধিজীবী অর্থাৎ সমাজের যে উজ্জ্বল মুখগুলো তাদেরকে ব্যবহার করে পালাবদল করতে সক্ষম হয়েছিল, মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিল। তারপরে এই মানুষগুলোকে ক্লিবতে পরিণত করেছে, মেরুদণ্ডহীন পরিণত করেছে। যারা মেরুদণ্ড বিকয়নি তাদেরকে আস্থা করে ফেলে দিয়েছে, মুখ বন্ধ করতে বাধ্য করেছে মমতা ব্যানার্জি। দেখুন প্রেক্ষাপটটা, আজ একটা মিরাতুন নাহার বা তাদের মতো 2-4 জন বাদ দিলে একটা দেখাতে পারবে নাগরিক সমাজের মুখ হিসেবে মমতার এই অপশাসনের বিরুদ্ধে কথা বলতে পারছে? হয় আপনাকে কোনো কমিটিতে বসিয়ে দিয়েছে, না হয় কোনো একটা বৃত্তিতে ঢুকিয়ে দিয়েছে, না কোনো একটা কমিটি কোনো একটা পুরস্কার দিয়ে আপনাকে মুখ বসিয়ে দিয়েছে। আপনি বলুন যে একটা সময় বাম বুদ্ধিজীবী হিসাবে পরিচিত সুবোধ সরকার, তিনি অবোধ সরকার হয়ে গেছেন। তিনি তখন বামেদের সরকার ছিলেন, এখন তৃণমূলের সরকারে পরিণত হয়েছে। প্রসেনজিৎ, দেব, আপনার দেব তো না হয় তৃণমূলের সাংসদ, আপনার এই যে কৌশিক গাঙ্গুলি, অপর্ণা সেন, কৌশিক সেন, তারা কোথায়? যারা একটা সময় বামেদের সময় কথায় 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 প্রেস কনফারেন্স করতে রাস্তার নামতেন। জয় গোস্বামী, তিনি তো শাসক দলের তামাক খেয়ে শুনলাম সব কিছু ভুলে গেছেন। এই যে আজকে সমাজের মুখ হিসাবে পরিচিত এই বুদ্ধিজীবীরা তাদের মেরুদণ্ডটাকে বন্ধক রেখে ফেলেছে শাসক দলের কাছে, এটাই ভয়ের। ফলে আজকে মমতা ব্যানার্জি যাই অপশাসন জাহির করুক না কেন, 1-2 জন বাদ দিলে বলার আর কেউ নেই, রাস্তায় নামার কেউ নেই। ফলে আমি পড়েছিলাম জানেন, একটা সময় বামেরা যখন ইংরেজি তুলে দিল, পাশ ফেল তুলে দিল ক্ষমতায় আসার পরে 82-তে, তখন আমাদের জন্ম হয়নি, আমরা পড়েছি। তখন রাস্তায় নেমেছিলেন তার প্রতিবাদে সুনীতি চট্টোপাধ্যায়, সুকুমার সেন, নিহাররঞ্জন রায়রা। বহু রাজনৈতিক প্রেশার তাদের উপরে ছিল, বহু জায়গায় তারা হয়তো পুরস্কার পাননি, হেনস্থার শিকার হতে হয়েছে, তারা কিন্তু পিছপা হননি। সুনন্দ সান্যাল, নাম মনে পড়ছে একে একে। আজকে তারা কোথায়? তারা তো কেউ নেই, তারা প্রয়াত। আর যারা নতুন আসনটা দখল করে নিয়েছে তারা এখন শাসক দলের তল্পিবাহক, কলকে খাওয়া, পুরস্কার লোভী, বিভিন্ন দান খয়রাতি, বিভিন্ন ধরনের এই যে ভাতাজীবী, তারা ভাতাজীবীতে পরিণত হয়ে মেরুদণ্ডটা বিকিয়ে দিয়েছেন, নবান্নের 14 তলার কাছে বন্ধক দিয়ে ফেলেছেন। ফলে যা হওয়ার তাই হচ্ছে। মানুষ বড্ড অসহায়, মানুষ বড্ড কাঁদছে জানেন। আমি আপনাকে বলছি যে মানুষের আজকে যা পরিস্থিতি, তাতে দেখে মানে শক্তি চট্টোপাধ্যায়ের সেই কথাটা মনে পড়ে, মানুষ কাঁদছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের হয়ে পাশে দাঁড়াও। কিন্তু মানুষের হয়ে পাশে দাঁড়ানোর জন্য হয় আর এই বুদ্ধিজীবী নামক সমাজের বিবেক যারা একটা সময় বলা হতো তারা আর নেই। ফলে মানুষ বড্ড অসহায় বাংলার।